হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে গ্যারেন্টি সাকসেস ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে আমরা সায়েন্সের পড়ো সেল ডিভিশন। সেল ডিভিশনের আগের দিন আমরা শর্ট ইন্ট্রোডাকশান পড়ে নিয়েছিলাম মাইটোসিস এবং মিওসিসে। তো আজকে আমরা মাইটোসিস সেল ডিভিশনটা ডিটেলে পড়বো। মাইটোসিস সেল ডিভিশন, মাইটোসিস সেল ডিভিশন আজকে আমরা ডিটেলে পড়বো। তো মাইটোসিস সেল ডিভিশনটা কি, একবার আমরা রিভাইজ করে নিই চলো। তো মাইটোসিস সেল ডিভিশনে কী হয়, মাইটোসিস সেল ডিভিশনে কী হয় না, ডটার সেল থেকে একটি প্যারেন্ট সেল থেকে কী হয়, দুটি ডটার সেলের তৈরি হয়। একটি প্যারেন্ট সেল থেকে দুটি ডটার সেলের তৈরি হয় এবং এই যে প্যারেন্ট সেলের কোষের প্রকৃতি না ডিপ্লয়েড, অর্থাৎ 2n। ডিপ্লয়েডকে কী লিখে 2n, এবং দুটো যে ডটার সেল তৈরি হবে তাদেরও ক্রোমোজোম সেল প্রকৃতি হচ্ছে কি ডিপ্লয়েড, অর্থাৎ 2n। ডিপ্লয়েড বা 2n মানে কি, ডিপ্লয়েড বা 2n মানে আমরা আগের দিন পড়েছিলাম যে প্যারেন্ট 2n মানে হচ্ছে কি যে সেলের মধ্যে 46টি ক্রোমোজোম অর্থাৎ 23 জোড়া ক্রোমোজোম থাকে তাদের কী বলে, তাদের বলা হয় ডিপ্লয়েড। এবং যাদের মধ্যে 46-এর অর্ধেক কত হচ্ছে 23, অর্থাৎ 23 জোড়ার মধ্যে কী হয়, একটি জোড়া একদিকে একটি সেলে যায়, অপর জোড়া আরেকটি সেলে যায়। তো সেই ক্ষেত্রে হয় তারা হচ্ছে হ্যাপ্লয়েড, অর্থাৎ যে সমস্ত কোষে 23 জোড়ার মধ্যে শুধুমাত্র 23টি থাকে, মানে 46-এর অর্ধেক কী হচ্ছে 23টি ক্রোমোজোম থাকে, তাদের বলা হয় হ্যাপ্লয়েড। আর ডিপ্লয়েড হচ্ছে 46টি ক্রোমোজোম থাকে। তো সেক্ষেত্রে কী হয়, প্যারেন্ট সেলেরও 46টি ক্রোমোজোম থাকে এবং দুটো যে ডটার সেল তৈরি হয় তাদেরও কতগুলি ক্রোমোজোম থাকে, 46টি। আমরা তো ক্রোমোজোম হচ্ছে গিয়ে সর্বদা পেয়ারে থাকে। যেরকম তোমরা যখন জুতো কিনতে যাবে, জুতো সবসময় কি একটা জুতো কি কিনো, সবসময় নিশ্চয়ই জোড়ায় জুতো কিনো, জুতো কিনো। তো জুতো সবসময় কি একটা বাক্সের মধ্যে যেরকম সবসময় দুটো জুতো থাকে, অর্থাৎ এক জোড়া জুতো থাকে, সেরকমই ক্রোমোজোম সবসময় কোষের মধ্যে জোড়ায় থাকে। এইভাবে এটা একটা জোড়া এইরকম ঠিক 23টি জোড়া, প্রত্যেকটা কোষের মধ্যে এরকম 23টি জোড়া ক্রোমোজোম থাকে এইরকম। এটা মনে করো একটা জোড়া, এটা মনে করো আরেকটি জোড়া, এটা মনে করো আরেকটি জোড়া, এরকম আমরা 3টা জোড়া ছবি দেখালাম, কিন্তু এইভাবে ঠিক 23টি জোড়ায় ক্রোমোজোম এরকম প্রত্যেকটা কোষের মধ্যে অবস্থান করে। তো ঠিক সেই রকমই প্যারেন্ট সেলেও এরকম 23টি জোড়া থাকে, এবং প্যারেন্ট সেল থেকে যে দুটো ডটার সেল তৈরি হয় তাদেরও ঠিক সেরকম 23টি জোড়ায় ক্রোমোজোম যায়, অর্থাৎ প্যারেন্ট সেলের কাছে যা থাকে ডটার সেলের কাছেও তাই থাকে। তো এটি হচ্ছে মাইটোসিস সেল ডিভিশন। মাইটোসিস সেল ডিভিশন, এবং মাইটোসিস সেল ডিভিশনটা কোথায় হয়, মাইটোসিস সেল ডিভিশনটা হয় কোথায় না, হচ্ছে গিয়ে অটোজোম। আমরা এটাকে সাধারণ কথায় বলতে পারি বাংলায় দেহকোষ। অর্থাৎ দেহে যে সমস্ত কোষ, দেহে যে আমাদের যে শরীর তৈরি হয়েছে, যে সমস্ত কোষ দিয়ে তৈরি হয়েছে, সেই সমস্ত প্রত্যেকটা কোষে কী হয় না, মাইটোসিস সেল ডিভিশন হয়। এক্সাম্পল অফ তোমাদের স্কিন যে তৈরি হয়েছে, বা ধরো তোমাদের লিভার সেল, কিডনি সেল, প্রত্যেকটা সেলেতেই কোন ডিভিশন হয়, মাইটোসিস সেল ডিভিশন প্রত্যেকটা সেলেতেই হয়। অর্থাৎ প্রত্যেকটা কোষই যে বিভাজন হয় মাইটোসিস সেল ডিভিশন প্রক্রিয়ার দ্বারাই বিভাজিত হয়। শুধুমাত্র কি নিউরনে কিন্তু কোনো ডিভিশন হয় না। কেন ডিভিশন হয় না, কারণ নিউরনে আমরা পড়েছিলাম মনে করো, কারণ নিউরনে সেন্ট্রোজোমস নামক একটি যে সেল অর্গানালিস হয়, আমরা পড়েছিলাম যে সেন্ট্রোজোমস সেল অর্গানালিস চ্যাপ্টারটিতে। তো সেই সেন্ট্রোজোম সেল অর্গানালিসটিকে নিউরন কোষে থাকে না, এই কারণে নিউরন কোষে কিন্তু সেল ডিভিশন হয় না। তো কি ক্ষেত্রে নিউরন প্রয়োজন সেটা আমরা পরে পড়বো। তাহলে এটি কী হচ্ছে, প্যারেন্ট সেল থেকে দুটি ডটার সেল তৈরি হয়েছে এবং তাদের সেল প্রকৃতি কি 46 ডিপ্লয়েড টাইপের, অর্থাৎ 46টি করেই ক্রোমোজোম থাকছে, অর্থাৎ 23টি করেই জোড়ায় ক্রোমোজোম অবস্থান করছে ডটার কোষে এবং প্যারেন্ট কোষে। এবং এটি কোথায় হচ্ছে না, অটোজোমে হয়। অর্থাৎ আমাদের বডিতে প্রত্যেকটি যে যতগুলি কোষ অবস্থান করে, প্রতিটি কোষই কিন্তু প্রত্যেকটা কোষের মধ্যে কিন্তু 46টি করে ক্রোমোজোম অবস্থান করে। এগুলো তো আমরা আগের দিন দেখে নিয়েছিলাম যে কি হয় না হয়, আমরা একটা শর্ট ডেসক্রিপশান আগের দিন আমরা ইন্ট্রোডাকশান পড়ে নিয়েছিলাম। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে
আজকে আমরা পড়বো যে এটা কিভাবে হয়, অর্থাৎ একটি সেল থেকে দুটি সেল যে তৈরি হয় এবং যে সেম পরিমাণ মানে তার কাছে যে পরিমাণ ক্রোমোজোম থাকে ঠিক একই পরিমাণ ক্রোমোজোম দুটো সেলের মধ্যে ডিভিশন হয়ে যায়, কিভাবে হয় সেটা আমরা আজকে ডিটেলে পড়বো। তো মাইটোসিস সেল ডিভিশনকে মূলত দুটি প্রক্রিয়া মানে সেল ডিভিশন প্রক্রিয়াকে দুটি ভাগে ভাগ করা যায়। কি কি? ফার্স্ট হচ্ছে কি ইন্টারফেজ অ্যান্ড সেকেন্ড হচ্ছে গিয়ে এমফেজ। এম মানে এখানে এম শব্দটির অর্থ হচ্ছে গিয়ে মাইটোসিস, অর্থাৎ মাইটোসিস ফেজ, আরেকটা হচ্ছে গিয়ে ইন্টারফেজ। এবার ইন্টারফেজ মানে কি? ইন্টারফেজ দশায় কি হয়? ইন্টারফেজ দশায় সেল সাধারণত প্রিপারেশন করে, অর্থাৎ সেল যে ডিভিশন হবে বিভাজিত হবে তার জন্য কী হয়? প্রস্তুত হয়। যেরকম ধরো তোমরা যে পরীক্ষা দিতে যাবে, পরীক্ষা দিতে যাওয়ার জন্য তোমরা কী করবে? তোমরা আগে থেকে প্রস্তুত হও। তোমরা তো নিশ্চয়ই হঠাৎ করে পরীক্ষা দিতে চলে যাও না, 1 বছর 2 বছর ধরে তোমরা প্রস্তুতি নাও পরীক্ষা দেওয়ার জন্য, তারপরে পরীক্ষা দিতে যাও। ঠিক সেই রকমই সেল যে ডিভিশন বিভাজিত হবে তার জন্য কী হয়? আগে থেকে প্রিপারেশান হয়। বা ধরো তোমার বাড়িতে কোনো অনুষ্ঠান হলো, কোনো হয়তো পুজো আচ্চার বা বিয়ে বাড়ি কোনো উৎসব হোক, যে কোনো উৎসবই হোক, তোমরা কী করবে? আগে থেকে 1 মাস 2 মাস আগে থেকে তোমরা প্রিপারেশান নেবে। ঠিক সেই রকমই সেল যে ডিভিশন হবে তার আগে থেকে কি করবে? ডিভিশন হওয়ার জন্য আগে থেকে প্রিপারেশান নেবে। তো সেই যেই ফেজে তারা হচ্ছে কি প্রিপারেশান নেবে, তাকে কি বলছে? ইন্টারফেজ। তাহলে তারা যে প্রিপারেশান নেবে যেই পর্যায়ে, সেই পর্যায়টাকে বলছে ইন্টারফেজ। এবার ইন্টারফেজকে আবার 3টি ভাগে মূলত ভাগ করা যায়। কি কি না? G1, S এবং G2, এই 3টি ফেজে ভাগ করা যায়। তো অর্থাৎ তোমরা বলতে পারো আমরা যেরকম যে কোনো প্রিপারেশান নিই, ধরো পরীক্ষারই প্রিপারেশান নিচ্ছি, আমরা শুরুর দিকে যেরকম প্রিপারেশান নেব, তারপর মাঝখানে আবার হচ্ছে গিয়ে একেবারে অন্তিম অবস্থায় এসে ঠিক সেই রকমই আমরা ধরে নিতে পারি যে শুরুর দিকে প্রিপারেশান, মাঝখানে প্রিপারেশান এবং একেবারে অন্তিম অবস্থায় এসে প্রিপারেশান। তো এম ফেজকে কী হয়? এম ফেজে হচ্ছে গিয়ে মেনলি সেল ডিভিশন হয়। মনে করো এটা হচ্ছে গিয়ে তুমি তোমার পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ, ইন্টারফেজে কী করছো? ইন্টারফেজে হচ্ছে গিয়ে তুমি তোমার পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, এবং এম ফেজে কী করছো? তুমি পরীক্ষায় বসছো, অর্থাৎ পরীক্ষা যে দিচ্ছ সেটাকেই বলা হচ্ছে গিয়ে এম ফেজ। ঠিক আছে? এবার সেল ডিভিশনের যে প্রক্রিয়া এটাকে, অর্থাৎ এম ফেজকে আরও 2টি ভাগে ভাগ করা যায়। কি কি? একটি হচ্ছে গিয়ে ক্যারিওকাইনেসিস, আরেকটা হচ্ছে গিয়ে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস আরেকটা হচ্ছে গিয়ে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে কি? সাইটোকাইনেসিস মানে কি? ক্যারিও শব্দটির অর্থ কি? ক্যারিও শব্দটির অর্থ হচ্ছে কি নিউক্লিয়াস, অর্থাৎ এটি নিউক্লিয়াসের সাথে যুক্ত। তার মানে ক্যারিওকাইনেসিসে তাহলে কি হয়? ক্যারিওকাইনেসিসে নিউক্লিয়াস ডিভিশন হয়। নিউক্লিয়াস বিভাজিত হয়। সেলের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট কি? আমরা পড়েছি এবং সবাই অলমোস্ট জানি যে সেলের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে গিয়ে নিউক্লিয়াস। এবং এই যে নিউক্লিয়াস, তাহলে সেল যখন বিভাজিত হবে তাহলে সেল কি হবে? একটা সেল থেকে এক্ষেত্রে কি হবে? সেল বিভাজিত হয়ে একটা সেল থেকে এরকম 2টো সেলের তৈরি হবে। তাহলে একটা সেল থেকে যখন 2টো সেলের তৈরি হবে, তাহলে একটা সেলের ক্ষেত্রে একটা সেলের মধ্যে কী ছিল? একটা নিউক্লিয়াস ছিল। এবার একটা সেল থেকে যখন 2টো সেলে তৈরি হবে, তার মানে নিশ্চয়ই 2টো নিউক্লিয়াসের দরকার, কারণ 2টো সেল যখন তৈরি হচ্ছে 2টো নিউক্লিয়াস দরকার 2টো সেলে। কিন্তু এখানে তো একটা নিউক্লিয়াস, প্যারেন্ট সেল, ওটা ধরো প্যারেন্ট সেল, এবং 2টো ডটার সেল তৈরি হচ্ছে। প্যারেন্ট সেলে তো একটাই নিউক্লিয়াস, তো সেখান থেকে যখন 2টো ডটার সেল তৈরি হবে, তাহলে 2টো নিউক্লিয়াস সে কোথা থেকে পাবে? তাহলে তাকে নিশ্চয়ই তৈরি করতে হবে। তো সেই যে নিউক্লিয়াসটা যে তৈরি করবে সেই প্রক্রিয়াটি, অর্থাৎ একটা নিউক্লিয়াস থেকে যে আরেকটা নিউক্লিয়াস তৈরি হবে, সেই প্রসেসটা সেটা কোন ফেজে হবে? সেটা হচ্ছে ক্যারিওকাইনেসিস ফেজে হবে। যেই ক্যারিওকাইনেসিস ফেজে হয়, নিউক্লিয়াস বিভাজন হবে। এবার ক্যারিওকাইনেসিসে আবার অনেকগুলো ভাগ আছে। কি কি না? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ
এবং টেলোফেজ। তাহলে কি হচ্ছে, ক্যারিওকাইনেসিসে কি হচ্ছে, এম ফেজ অর্থাৎ মাইটোসিস সেল ডিভিশন, মাইটোসিস ফেজের দুটো ভাগ, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসে কি হচ্ছে, নিউক্লিয়াস ডিভিশন হচ্ছে, অর্থাৎ এই যে পেরেন্ট সেলে যে একটা নিউক্লিয়াস আছে, এখান থেকে পেরেন্ট সেল থেকে যখন দুটো ডটার সেল তৈরি হবে, তারপরে তোমার দুটো নিউক্লিয়াস দরকার। তাহলে কি আমাকে আরও একটা তৈরি করতে হবে। যেমন ধরো মনে করো তোমার কাছে একটা যে কোনো কিছু ফিজিক্সের একটা বায়োলজির একটা নোট আছে, এবার তুমি হয়তো একটা নোট আছে এবং তুমি সেই নোটটি কী করবে, তোমার দুটো বন্ধু তোমার কাছ থেকে চাইছে তুমি দুজনকে দিবে, তো একটা নোট তো তুমি দুজনকে দিতে পারবে না, তাহলে তোমাকে কী করতে হবে, একটা নোট থেকে আরেকটা নোট কপি করতে হবে, দেন তুমি একটা নোট থেকে যখন আরেকটা নোট কপি করে পুরোপুরি তৈরি করতে পারবে, তখন সেটিকে দুজনের মধ্যে ভাগ করে দিতে পারবে। ঠিক সেই রকমই সেলের কাছে একটা নিউক্লিয়াস আছে, তো সে যখন দুটোর মধ্যে ডিভিশন করবে, তাহলে তার কাছে আরও একটা দরকার, তাহলে সে কী করবে, এর কাছ থেকে কপি করবে। ঠিক সেই যে কপি করা এবং ডিভিশন কীভাবে একটা থেকে দুটো তৈরি করবে, সেই প্রক্রিয়াটা কোথায়, সেটা হচ্ছে ক্যারিওকাইনেসিস ফেজে হয়। এবং এর আবার চারটি ভাগ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। নেক্সট হচ্ছে কি সাইটোকাইনেসিস। তো সাইটোকাইনেসিসে কী হয়, অলমোস্ট নিউক্লিয়াস ডিভিশন হয়ে গেছে, সেলের মেন পার্ট কি, সেলের মেন পার্ট হচ্ছে কি নিউক্লিয়াস, তো সেটি ডিভিশন হয়ে গেছে। এরপরে আর কি বাকি থাকলো, সাইটোকাইনেসিস। সাইটো শব্দটির অর্থ কি, আমরা সেল মানেই আমরা জানি, আমরা সেল শব্দটির ক্ষেত্রে আমরা সাইটো শব্দটি ব্যবহার করি, এবং সাইটোকাইনেসিস মানে হচ্ছে কি সাইটোপ্লাজম বিভাজন হবে, সাইটোপ্লাজম মানে কি, দেখো এটি হচ্ছে কি সেল, এটি একটি সেল। তো সেলের যে বাইরে যে কভারিংটা আছে, এটা কি, এটা হচ্ছে কি সেল পর্দা। বাইরে সেলকে একটা সুরক্ষা প্রদান করার জন্য তার বাইরে একটা কভারিং থাকে, সেটা কি, সেটা সেল পর্দা, আমরা পড়েছি আগে। এবং এই লাল রঙের এটা হচ্ছে কি নিউক্লিয়াস, এটি হচ্ছে কি নিউক্লিয়াস। এবার নিউক্লিয়াস এবং সেল পর্দার মধ্যে একটা তরল পদার্থ থাকে, যেখানে কি একটি তরল পদার্থ থাকে নিউক্লিয়াস এবং সেল মেমব্রেনের মাঝখানে। তো এই যে তরল পদার্থটাকে কি বলছে, এটা কি বলছে, সাইটোপ্লাজম। তো যখন নিউক্লিয়াস বিভাজন হয়ে গেল আর সাইটোপ্লাজম বাকি থাকলে, দিলে সেল ডিভিশন হবে। তো সেই যে সাইটোপ্লাজম বিভাজন হওয়ার প্রক্রিয়াটাকে বলছে সাইটোকাইনেসিস। তো সাইটোকাইনেসিস, এই সাইটোপ্লাজমে কিন্তু সেলে যে আর বাকি অর্গানালিসগুলো, যেরকম রাইবোজোমস, গলজি বডি, লাইসোজাইমস এটসেট্রা যে আমরা পড়েছি এর আগে, সেল অর্গানালিস অর্থাৎ কোষীয় অঙ্গাণুগুলি, সেগুলি এই সাইটোপ্লাজমে অবস্থান করে। তো এই হচ্ছে গিয়ে সেল ডিভিশনের হচ্ছে গিয়ে মাইটোসিস সেল ডিভিশনের ভাগগুলো। এবারে কিভাবে কোন ফেজে কি হয় আমরা ডিটেলে পড়বো, তো তোমরা এটা নোট করে নিতে পারো, তো নোট করে নাও তোমরা সবাই। এরপরে আমরা পড়বো ইন্টারফেজ, মাইটোসিস সেল ডিভিশনে ইন্টারফেজ আমরা ঢুকবো। মনে করেন এটা একটা সেল ডিভিশনের পুরো প্রসেসটা প্রক্রিয়া হতে, এটা হচ্ছে পুরো প্রসেসটা। এবার এই যে বেশিরভাগ অংশটা, এটি কত, এটি হচ্ছে কি 95%। 95% অংশ কি না, 95% অংশ হচ্ছে কি ইন্টারফেজ। অর্থাৎ ইন্টারফেজে আমরা কি পড়লাম একটু আগে, যে ইন্টারফেজে কি হয়, সেল প্রিপারেশন করে, সেল ডিভিশন হওয়ার আগে প্রিপারেশন। যেরকম তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নাও, 1 বছর 2 বছর 3 বছর যেরকম নাও, তো সেই রকমই সেল ডিভিশনের জন্য কি হয়, ইন্টারফেজে প্রিপারেশন নেয়। এবং হচ্ছে গিয়ে আর যে বাকি 5% অংশ, এটি কি হয়, এটি হচ্ছে গিয়ে এমফেজ। অর্থাৎ এক্ষেত্রে এমফেজে কী হয়, এমফেজ হচ্ছে গিয়ে সেলটি মেনলি ডিভিশন হয়, অর্থাৎ সেল মূলত বিভাজন হয় কোথায় না, এমফেজে। যেরকম তোমরা সারা বছর ধরে পরীক্ষার প্রিপারেশান নিলে, সেটা হচ্ছে গিয়ে অর্থাৎ তোমরা যে এখন প্রিপারেশান নিচ্ছ পরীক্ষা, সেটা হচ্ছে গিয়ে ইন্টারফেজ। আর তোমরা যে পরীক্ষায় বসে পরীক্ষা দিচ্ছ, সেইটা হচ্ছে গিয়ে কি এমফেজ। অর্থাৎ এখানে এমফেজে কী হচ্ছে, মূলত সেল ডিভিশন হচ্ছে। তো সেটি হচ্ছে গিয়ে মাত্র 5% টাইম লাগে। তো মানবদেহে বলা হয়ে থাকে যে মানবদেহে একটি সেল ডিভিশন হতে কতক্ষণ টাইম লাগে, 24 ঘন্টা।
মানব দেহে একটি সেল ডিভিশন হতে টাইম লাগে 24 ঘন্টা, যার মধ্যে 23 ঘন্টা লাগে কিসে না ইন্টারফেজে, আর 1 ঘন্টা লাগে কিসে না এমফেজে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ 95% সময় চলে যাচ্ছে ইন্টারফেজে এবং হচ্ছে কি এমফেজে 5% টাইম। তো যে কোনো কিছু প্রিপারেশান করতে আমাদের বেশি টাইম লাগে, যেরকম ধরো পরীক্ষার প্রস্তুতি বলো বা অনুষ্ঠান বাড়ির প্রস্তুতি বলো বা যাই বলো, প্রিপারেশানে বেশি টাইম লাগে, কিন্তু কাজটা করতে কতক্ষণ, আমরা পরীক্ষা দিই কতক্ষণে, 1 ঘন্টা 2 ঘন্টা কি খুব বড় জোর 3 ঘন্টা, কিন্তু তাই সেই পরীক্ষাটা দেওয়ার জন্য আমরা প্রিপারেশান করছি কবে থেকে বলো তো, 2 বছর, কেউ 3 বছর, এইভাবে আমরা প্রিপারেশান করছি। বা ধরো একটা অনুষ্ঠান বাড়িও হলো, তাহলে সেক্ষেত্রে কি 2 মাস 3 মাস ধরে আমরা প্রিপারেশান নিচ্ছি, কিন্তু একদিনে অনুষ্ঠান খতম। তাহলে সেই রকমই প্রিপারেশানের ক্ষেত্রে 95% টাইম লাগছে এবং 5% টাইম হচ্ছে গিয়ে মূলত বিভাজন হতে টাইম লাগছে। এবার আমরা শুরু করবো কি ইন্টারফেজ আমরা শুরু করছি। ইন্টারফেজ, তো ইন্টারফেজের কটি ভাগ আমরা পড়লাম, ইন্টারফেজের 3টি ভাগ, কি কি, G1, S এবং G2। তো আমরা ফার্স্টে কি দেখবো, আমরা ফার্স্টে দেখবো G1। তো G1 দশায় কী হয়, G1 দশায় সেল কী হয়, সেল হচ্ছে কি বুঝতে পারে যে আমাকে এবারে ডিভিশন হতে হবে, আমাকে কিছু একটা, যেরকম তোমরা কি পরীক্ষার প্রিপারেশান নেওয়ার আগে তোমাদের কি মনে হয় না আমাকে জীবনে একটা কিছু করতে হবে, তো আমাকে প্রিপারেশান নিতে হবে। তো তাহলে কী করো, তোমরা ধীরে ধীরে বই টই কিনা শুরু করো, ধীরে ধীরে বুকস ম্যাটেরিয়াল জোগাড় করতে শুরু করো। ঠিক সেই রকমই সেল কী করবে, সেল বলে যে না আমাকে এবারে ডিভিশন হতে হবে, তাহলে কি আমাকে সমস্ত কিছু জোগাড় জানতি করতে হবে। তো জোগাড় জানতির জন্য কী হতে হবে, তাকে ধীরে ধীরে বড় হতে হবে, যেহেতু একটা সেল ভেঙে দুটো হচ্ছে, তাহলে কি হবে, তাকে আকার আকৃতিতে বড় হতে হবে। তাহলে এখানে কি হয়, সেল হচ্ছে গিয়ে আকার আকৃতিতে বৃদ্ধি পেতে শুরু করে, আকারে বৃদ্ধি পেতে শুরু করে, ধীরে ধীরে আকারে বৃদ্ধি পেতে এই স্টেজে শুরু করে। এবং কী হবে, তোমরা যেরকম কী করো, তোমাদের ভাবনা চিন্তা যখন প্রিপারেশানের ফার্স্ট লেভেলে তোমাদের ফার্স্টে ভাবনা চিন্তা ডেভেলপ করতে হবে, না হলে তোমরা প্রিপারেশান শুরু করতে পারবে না। তো সেরকম এটিও আকারে বৃদ্ধি করতে শুরু করলো এবং তোমরা বুক ম্যাটেরিয়াল জোগাড় করবে, এও সেরকম কী করবে, এর মধ্যে নানা রকম যে সেল অর্গানালিসগুলি আছে বিভিন্ন রকম, যেরকম লাইসোজাইম, রাইবোজোম, তারপর মাইটোকন্ড্রিয়া, এরকম যে সমস্ত যে সমস্ত সেল অর্গানালিসগুলি আছে সেগুলি কী হবে, সেগুলি রেপ্লিকেন্ট হবে, অর্থাৎ ডবল হবে, সেগুলি কী হবে, ডবল হবে। রেপ্লিক্যান্ট যাকে আমরা বাংলায় বলি প্রতিলিপি, সেগুলি কী হবে, মানে ধরো সেলের মধ্যে একটি মাইটোকন্ড্রিয়া আছে, এবার সেখানে একটি সেল থেকে যখন 2টি সেল হবে তাহলে 2টি মাইটোকন্ড্রিয়া দরকার, তাহলে আমার একটি মাইটোকন্ড্রিয়া থেকে আরেকটা মাইটোকন্ড্রিয়া দেখে আমাকে সেম কপি জেরক্স করতে হবে। ঠিক সেই রকমই কী হবে, ডবল হবে, প্রত্যেকটা কোষই এরকম, প্রত্যেকটা সেল অর্গানালিসই কী হবে, ডবল হবে। এছাড়া কী হবে, সেল ডিভিশন হবে। তো সেল যখন ডিভিশন হবে তাহলে কী হবে, প্রচণ্ড পরিমাণে এনার্জি প্রয়োজন। তো এনার্জির জন্য কী দরকার, প্রোটিন, অর্থাৎ এখানে কী হবে, প্রোটিন তৈরি হবে, এখানে প্রচণ্ড পরিমাণে প্রোটিন তৈরি হবে। যেহেতু আমরা পড়েছি, দেখলাম যে ক্রোমোজোম কী হয়, মাইটোসিস সেল ডিভিশনের ক্ষেত্রে 46টি ক্রোমোজোম প্যারেন্ট সেলের ক্ষেত্রেও থাকে এবং ডটার সেলের ক্ষেত্রেও ঠিক সেম ক্রোমোজোমই থাকে। তাহলে আমাদের কি করতে হবে, ক্রোমোজোম ডবল করতে হবে, না হলে আমাদের সম্ভবই না, যেহেতু একই পরিমাণ দুটো জিনিসের মধ্যে আমাদের যেহেতু ভাগ করতে হবে, তাহলে ডবল করতে হবে ক্রোমোজোম। তো ক্রোমোজোম ডবল করার জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রোটিন দরকার, এই কারণে এই স্টেজে কী হবে, প্রোটিন তৈরি হবে, G1। এরপরে কি, এস দশা, এস ফেজ। তো এস ফেজ কি, এস ফেজ হচ্ছে গিয়ে, এস ফেজে কী হয়, এস ফেজে হচ্ছে গিয়ে মেন কাজটি হয় কি না, ডিএনএ রেপ্লিকেশান। ডিএনএ রেপ্লিকেশান কি, ডিএনএ রেপ্লিকেশান হচ্ছে গিয়ে আমাদের দেহের মধ্যে
ডিএনএর অ্যাপ্লিকেশান কি? ডিএনএর অ্যাপ্লিকেশান হচ্ছে গিয়ে ডিএনএ ডবল, অর্থাৎ আমাদের যে দেহের মধ্যে যে ডিএনএ থাকে সেটি কী হবে? ডবল হবে। সেই প্রক্রিয়াটি কী বলছে? ডিএনএর অ্যাপ্লিকেশান। তো আমাদের কি হয়, এরকম যে ক্রোমোজোম এরকম এইভাবে ক্রোমোজোমগুলো উপস্থিত থাকে, এইরকম দেখতে হয় ক্রোমোজোম। তো ক্রোমোজোম কীভাবে তৈরি হয়? ক্রোমোজোম হচ্ছে গিয়ে ডিএনএ এবং হিস্টোন প্রোটিন দ্বারা তন্তু দিয়ে তৈরি। এটি কি? এটি হচ্ছে কি ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন। তো আমরা যখন নিউক্লিয়াসের যখন আমরা নিউক্লিয়াসটা আমরা যখন পড়েছিলাম, নিউক্লিয়াসের ভাগগুলো যখন আমরা পড়েছিলাম, তখন মনে করো নিউক্লিয়াসের মধ্যে এরকম এটা ধরো সেলের ভিতরে নিউক্লিয়াস, আমি এর সেলটা আঁকছি না। তো এর মধ্যে কী আছে? সেলে একটা সেন্ট্রাল নিউক্লিয়াসের মাঝখানে একটা এরকম প্রচণ্ড একটা ঘন আকৃতির কিছু একটা ছিল। সেটি কি? সেটি হচ্ছে কি সেটা হচ্ছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের মধ্যে থেকে এরকম যে চারদিকে এরকম ছড়িয়ে ছিটে থাকে সেটি হচ্ছে গিয়ে ক্রোমাটিন। এই ক্রোমাটিনগুলো যখন কনডেনসেশন হয়, অর্থাৎ ঘন হয়ে যায়, প্রচণ্ড কাছাকাছি এসে ঘন হয়ে যায়, তখন কী হয়? তখন ক্রোমোজোম তৈরি হয়। এরকম ক্রোমাটিন তন্তু কী হয়? এরকম কাছাকাছি এসে ঘন হয়ে ক্রোমোজোম তৈরি হয়। কাছাকাছি এসে ঘন হয়ে ক্রোমোজোম তৈরি হয়। তো এইভাবেই ক্রোমোজোমগুলো তৈরি হয়। তো এই যে ক্রোমোজোম তৈরি হয়, তাহলে এইভাবে হচ্ছে গিয়ে তোমার প্রত্যেকটা 23 জোড়া এরকম ক্রোমোজোম অবস্থান করছিল, 23 জোড়া এরকম ক্রোমোজোম অবস্থান করছে এরকম। তো এই যে ক্রোমোজোমগুলো যে অবস্থান করছে 23 জোড়া, ডিএনএ কী হয়? ডিএনএ ডবল হয়। ডিএনএ ডবল হয়ে কী হবে? এইভাবে আরও একটা বাহু তৈরি হবে ক্রোমোজোমগুলোর। এইরকম আরও একটি বাহু তৈরি হবে ক্রোমোজোমগুলোর। তো আমরা যখন নিউক্লিয়াস পড়েছিলাম, তখন মনে করো নিউক্লিওলাস, অর্থাৎ এই যে লাল অংশটা দেখতে পাচ্ছ, মেন যে ক্রোমাটিন তন্তুগুলো মাঝখানে যে করে জট পেকে যে একটা ঘন প্রকৃতির যে একটা তৈরি করেছে, তো সেটা কি? নিউক্লিওলাস কিন্তু এমনি নর্মাল স্টেজে সেলের ক্ষেত্রে দেখা যায় না। এই ইন্টারফেজে কিন্তু যখন ক্রোমোজোমগুলোকে প্রচণ্ড একে অপরের কাছাকাছি এসে কি হয়? কনডেনসেশন হয়, অর্থাৎ ঘন হয় তখন কী হয়? তখন কিন্তু এগুলি দেখা যায়। যখন ঘন হয় কাছাকাছি এসে, তখন নিউক্লিওলাস দেখা যায়। তখন মানে যদি তুমি মাইক্রোস্কোপের নিচে সেল নিয়ে যদি দেখো যে নিউক্লিওলাস দেখা যাচ্ছে, তার মানে ভাববে সেই সেলের মধ্যে সেল ডিভিশন প্রসেসটি চলছে। তো এইভাবে দুটো বাহু তৈরি হয়। ক্রোমোজোমের, এবং এটি কিন্তু একটি ক্রোমোজোম। জাস্ট এর কী হয়েছে? এর মধ্যে যে ডিএনএগুলো, অর্থাৎ এই যে ক্রোমোজোমগুলির মধ্যে যে ডিএনএগুলি আছে, সেই ডিএনএগুলি কী হয়েছে? রেপ্লিকেশন হয়েছে, অর্থাৎ ডবল হয়েছে, এবং ডবল হয়ে তার আরও একটি বাহু তৈরি হয়েছে ক্রোমোজোমের। তাহলে এই যে একটি বাহুকে কী বলছে? ক্রোমোজোমের এই একটি বাহুকে বলছে ক্রোমাটিড। এবং তাহলে এটি ধরো এ বাহু, এটি বি বাহু, ঠিক আছে? এটি ক্রোমাটিড, তাহলে এই বাহুটিও একটি ক্রোমাটিড। তাহলে এই যে পরস্পর যে দুটি ক্রোমাটিড, এই দুটি ক্রোমাটিডকে একে অপরের কি বলা হয়? একে অপরের বলা হয় সিস্টার ক্রোমাটিড। সিস্টার ক্রোমাটিড মানে একই মায়ের দুই বোন। কারণ এর থেকেই তো এটি তৈরি হয়েছে, অর্থাৎ এ থেকেই তো বি তৈরি হয়েছে, তাই না? তো এবারে এবং এটি কি হচ্ছে? একই সেন্ট্রোজোমস, এর যে মাঝখানে যে এটি অবস্থান করছে, এটাকে কি বলছে? সেন্ট্রোমিয়ার।
তো একই সেন্টোমিয়ারের মধ্যে যতক্ষণ দুটি বাহু একই সেন্টোমিয়ারের মধ্যে অবস্থান করছে তাদের কী বলে, তাদের বলে সিস্টার ক্রোমাটিড। যখনই এটা আলাদা হয়ে যাবে এবং এদের সেন্টোমিয়ার আলাদা আলাদা হয়ে যাবে তখন এরা কিন্তু আলাদা আলাদা ক্রোমোজোম হিসেবে আলাদা আলাদা ক্রোমোজোম হিসেবে পরিচয় পাবে। যেমন ধরো তোমরা দুই বোন কী হচ্ছে, তোমরা যখন তোমাদের বাড়িতে থাকছো, অর্থাৎ বিয়ের আগে ধরো বাড়িতে যখন থাকছো তখন কী হচ্ছে, তোমার কেউ যদি বলে তোমার বাড়ি কোথায়, তখন তুমি কি বলো আমার বাড়ি, তোমার বাবার পরিচয় দিবে এবং তোমার বাড়িটা বলবে। তোমার বোনকেও জিজ্ঞাসা করলে তারাও বলবে, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর তোমাদের বাড়ি আলাদা হয়ে যাবে। ঠিক সেই রকমই যখন এদের যখন সেন্টোমিয়ার আলাদা হয়ে যায় তখন এরা কি হয়, আলাদা আলাদা দুটো ক্রোমোজোম হয়ে যায়। কিন্তু যতক্ষণ একটি সেন্টোমিয়ার থাকছে ততক্ষণ কী হবে, ততক্ষণ এদের সিস্টার ক্রোমাটিড বলছে। তো এস দশায় কী হয়, এস দশায় ডিএনএ অ্যাপ্লিকেশান হয়। আর হচ্ছে গিয়ে আর কি হয় হচ্ছে সেন্ট্রোজোমস ডবল হয়। তাহলে এখানে আমরা এস ফেজে কি বলতে পারি, এস ফেজে ডিএনএর অ্যাপ্লিকেশন হয় এবং ডিএনএর অ্যাপ্লিকেশন হয়ে সিস্টার ক্রোমাটিডের তৈরি হয়। সিস্টার ক্রোমাটিড দেখতে পাচ্ছ, ডিএনএর অ্যাপ্লিকেশন হয়ে দুটো সিস্টার ক্রোমাটিড তৈরি হয়েছে, মানে ক্রোমোজোমে আরেকটি বাহু তৈরি হয়েছে যাকে বলে সিস্টার ক্রোমাটিড একে অপরের। তাহলে এখানে কি হয়েছে, ডিএনএর অ্যাপ্লিকেশন হয়ে সিস্টার ক্রোমাটিড তৈরি হচ্ছে। তো তাহলে আমরা যেরকম মনে করো এরকম আমি একটু আগে বললাম যে প্রিপারেশানের আমরা শুরু স্টেজে কি করি, সমস্ত কিছু ম্যাটেরিয়াল কালেক্ট করি এবং আমাদের ভাবনা চিন্তাকে মাইন্ডকে ডেভেলপ করি। সেই রকমই কী হচ্ছে, আমাদের সেল ডিভিশনের প্রথম স্টেজ কি না জি ওয়ানে কী হচ্ছে, ধীরে ধীরে আকারাকিতে সেল বৃদ্ধি হচ্ছে এবং তার অন্যান্য যে অর্গানালিসগুলি সেগুলি ডবল হচ্ছে। এবং মাঝখানে স্টেজে কী করি, মাঝখানে আমরা শুরুর দিকে আমরা ধীরে ধীরে শুরু করি এবং মাঝখানে জোরদার পড়াশোনা চলে। সেরকম এখানে মাঝখানে হচ্ছে এর মেন কাজটি হচ্ছে জোরদার কি না হচ্ছে ডিএনএর অ্যাপ্লিকেশন এবং সিস্টার ক্রোমাটিড তৈরি হচ্ছে, এটি হচ্ছে গিয়ে এর মেন কাজ। এবং এরপরে কী হবে, পরের স্টেজ হচ্ছে গিয়ে G2। তো G2তে কী হবে, ধরো আমাদের পরীক্ষা চলে এলো, প্রায় সামনেই পরীক্ষা, আর 1 মাসও বাকি নেই। যেরকম তোমাদের সামনে WBCS পরীক্ষা আছে সেই রকমই ধরো সামনেই পরীক্ষা, আমাদের আর টাইম নেই, খুব 15 দিন কি 1 মাস টাইম আছে। তখন তুমি কি করবে, আমার মেন পড়া আমরা মাঝখানে পড়ে নিয়েছি যা পড়া, পরীক্ষার আগে আমরা সমস্ত পড়াটা পড়তে পারবো না, সম্ভব না। তো সেক্ষেত্রে কী হবে, যেগুলো ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আর বাকি আছে, ছোটোখাটো জিনিস আমরা দেখে নেব যে সেই ছোটোখাটো জিনিসগুলো আমরা পরীক্ষার আগে পড়বো। ঠিক সেই রকমই আর যে সমস্ত কাজগুলো বাকি থাকবে, অর্থাৎ ধরো যে সমস্ত অর্গানালিসগুলি তো প্রায় সমস্ত কিছু ডবল হয়ে গেছে, আর যে সমস্ত টুকিটাকি কাজ বাকি থাকবে, যেমন ধরো ছোটোখাটো কিছু হয়তো অর্গানালিস হয়তো বাকি থাকলেও ডবল হতে, তো সেগুলো ডবল হবে। যেরকম মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড জাতীয় যে সেল অর্গানালিসগুলি থাকে সেগুলি কী হয়, সেগুলি ডবল হয়। এছাড়া কী হয়, এছাড়া কিছু প্রোটিন তৈরি হয়, সেল ডিভিশন, যেহেতু সেলটি ডিভিশন হবে তার জন্য প্রোটিনের খুব প্রয়োজন। যেরকম তোমরা পরীক্ষা দিতে যাবে, তাহলে তোমাদের সুস্থ থাকার জন্য তোমাদের কী দরকার, এনার্জি প্রচণ্ড পরিমাণে দরকার। সেই তোমরা কী হবে, সেই রকমই এর সেল ডিভিশনের জন্য প্রোটিনের প্রচণ্ড পরিমাণে দরকার। তো এই হচ্ছে কি ইন্টারফেজ দশা। তাহলে ইন্টারফেজ দশায় আমরা কি দেখলাম, ইন্টারফেজে আমরা কি দেখলাম, ইন্টারফেজে আমরা কি দেখলাম, G1 S আর G2। তো G1 কি একেবারে সেলের একেবারে ডিভিশন একেবারে শুরুর দিকে সমস্ত কিছু সে জোগাড় যন্ত্রী করছে এবং হচ্ছে কি ধীরে ধীরে আকার আকৃতিতে বৃদ্ধি হচ্ছে। মাঝখানে স্টেজে সে একেবারে জোর যান্ত্রিক কী করছে, প্রিপারেশান করছে। শেষে আর যেগুলো বাকি থাকে সেগুলি করছে। আরেকটা তোমরা শুনে থাকবে, সেটা হচ্ছে কি G0। এর মানে কি, মনে করো এর মানে হচ্ছে কি একটি সেল থেকে যখন দুটো সেল তৈরি হয়ে গেল, এবারে যে একটি সেল থেকে যে দুটো সেল তৈরি হয়ে গেল, এই যে সেলগুলো তৈরি হলো এরা তো আবার পরবর্তীকালে ডিভিশন হয়ে আরও দুটো সেল তৈরি করবে।
এরা তো পরবর্তীকালে ডিভিশন হয়ে আরও দুটো সেল তৈরি করবে। তো এরা যে একটি সেল থেকে যখন দুটো সেল তৈরি হলো তখন কী করলো, কিছুটা বিশ্রাম নিল, অর্থাৎ বিশ্রাম অবস্থায় থাকলো, যে কিছুটা সে বিশ্রাম নিল, সে ডিভিশন হয়ে নতুন উৎপন্ন হলো, এবার তো সে বিশ্রাম নেবে, তারপরেই তো সে তো আবার ম্যাচিওর হলে তবে তো সে আবার ডিভিশন করতে পারবে। তো তার যে সেই বিশ্রাম দশাটা সেইটাকেই বলা হচ্ছে G0, অর্থাৎ সেখানে সে কোনো কাজ করছে না। এবার G0 থেকে কোনো সেল কী হয়, ফিরে আসতে পারে না। যেমন ধরো নিউরন সেল যদি G0 দশায় চলে যায় তাহলে সেই হচ্ছে ডিভিশন দশে চলে, এই জন্য সে আর ডিভিশন হয় না। তো কোনো সেল G0 দশে চলে গেলে তারপরে যদি না ফিরে আসে তাহলে সেই সেলটি আর কখনোই বিভাজিত হবে না। তো ইন্টারফেজটা আমরা দেখে নিলাম। এবারে এম ফেজ হচ্ছে কি, মেন সেল ডিভিশন কোথায় হয়, এম ফেজে। আর ইন্টারফেজে কি হয়, সেল প্রিপারেশান করে, মানে এবার আমরা পরীক্ষা দিতে বসবো, এতক্ষণ প্রিপারেশান করলাম। এম ফেজ এম শব্দটির অর্থ কি এখানে, মাইটোসিস ফেজ। তো এম ফেজের আরও কতগুলি, মাইটোসিসের হচ্ছে গিয়ে আরও দুটি ভাগ, ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস। তো ক্যারিওকাইনেসিসের মধ্যে কি পড়ছে, ক্যারিওকাইনেসিসের মধ্যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ পড়ছে। তো ক্যারিওকাইনেসিসে কী হয়, ক্যারিওকাইনেসিসে সেলের নিউক্লিয়াস বিভাজন হয়, আমরা প্রথমেই পড়েছি। তো ক্যারিওকাইনেসিসের ফার্স্ট স্টেজ কি, প্রোফেজ। তো এখানে ক্যারিওকাইনেসিসে কী হচ্ছে, একটি নিউক্লিয়াস থেকে দুটি নিউক্লিয়াস তৈরি হচ্ছে, অর্থাৎ একটা সেলের মধ্যে এরকম দুটো নিউক্লিয়াস তৈরি হয়। তো তার প্রসেসটা হচ্ছে গিয়ে ক্যারিওকাইনেসিস বলছে। তো এর মধ্যে প্রথম স্টেজ হচ্ছে গিয়ে প্রোফেজ। তো প্রোফেজে কি হচ্ছে, এটি হচ্ছে কি সেলের মধ্যে অবস্থান করছে নিউক্লিয়াস। তো এবং এর মধ্যে নিউক্লিয়াসের মধ্যে কি আছে, নিউক্লিয়াসের মধ্যে আছে ক্রোমোজোমগুলির কি হয়েছে, ক্রোমাটিড তৈরি হয়েছে, সিস্টার ক্রোমাটিড। এদের একে অপরে বলছে সিস্টার ক্রোমাটিড। একটি সেন্ট্রোমিয়ার। সিস্টার ক্রোমাটিড কোথায় তৈরি হয়েছিল, আমরা পড়েছিলাম S দশায় সিস্টার ক্রোমাটিড তৈরি হয়েছে। তো সেই সিস্টার ক্রোমাটিডগুলো অবস্থান করছে। এবারে এগুলি কি হবে, এগুলো হচ্ছে কি বাইরে বেরোবে, এগুলো এবারে বাইরে ঘুরতে বেরোবে, আসে আর ভিতরে থাকতে পারছে না, যেহেতু ডবল হয়ে গেছে তো ভিতরে একটা জায়গার মধ্যে আসে থাকতে পারছে না, এবারে সে বাইরেও বেরোতে চায়। এই কারণে কি হবে, তাহলে বাইরে বেরোতে গেলে আমাকে পর্দাটাকে ভেঙে ফেলতে হবে, না হলে তো আমি বাইরে বেরোতে পারবো না। আমি একটা বন্ধ কামরার মধ্যে আছি, আমি যদি বাইরে বেরোতে চাই তাহলে কী করবো, দরজাটাকে ভেঙে ফেলতে হবে। সেরকমই কী করবে, পর্দাটাকে ডিস্ট্রয় করবে, ধীরে ধীরে নিউক্লিয় পর্দাটিকে নষ্ট করবে। তাহলে এটি হচ্ছে গিয়ে নিউক্লিয় পর্দা। তো নিউক্লিয় পর্দাটিকে কী করবে, ধীরে ধীরে নষ্ট করবে। এবং এটি হচ্ছে গিয়ে সিস্টার ক্রোমাটিড, এটি একটি সিস্টার ক্রোমাটিড অবস্থান করছে। তো এখানে কি হয়, তাহলে প্রোফেজে হচ্ছে গিয়ে কি হয়, প্রোফেজে নিউক্লিয় পর্দা কি হয়, ডিস্ট্রয় হয়, অর্থাৎ নষ্ট হয়। নিউক্লিয় পর্দা কি হয়, ধ্বংস হয়, এবং হচ্ছে গিয়ে ক্রোমোজোমগুলো ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসতে চায়। এছাড়া আর কি হয়, এছাড়া হচ্ছে গিয়ে এটি হচ্ছে গিয়ে সেন্ট্রোজোম এবং হচ্ছে গিয়ে এগুলি কি সেন্ট্রোজোমের মধ্যে যে সেন্ট্রোজোমস কীভাবে তৈরি হয়, দুটো সেন্টিওল যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একে অপরের সাথে অবস্থান করে তখন সেন্ট্রোজোম তৈরি হয়। তো এরকম সেন্টিওলগুলো যখন এইভাবে অবস্থান করে তখন একটা সেন্ট্রোজোম তৈরি হয়। তো এটি তো কী হয়, সেন্ট্রোজোমসগুলি কী হয়, ধীরে ধীরে সেন্ট্রোজোমসগুলি থেকে
ধীরে ধীরে সেন্ট্রোজোমসগুলি কী হয় একে অপরের থেকে দূরে সরতে থাকে এবং সেলের ক্রমশ সেলের দু প্রান্তে সরতে থাকে। তাহলে কী হবে, এই সেন্ট্রোজোমস থেকে একটি এই দিকে মুভ করবে এবং আরেকটি সেন্ট্রোজোমস এই দিকে মুভ করে ঠিক এইরকম জায়গায় আসার চেষ্টা করবে। তো এই মুভ করে এইখানে এই স্টেজে হচ্ছে কি এটি এদিকে মুভ করা স্টার্ট করে এবং হচ্ছে কি আরেকটি সেন্ট্রোজোম ঠিক তার বিপরীত দিকে মুভ করা শুরু করে এবং কী হয় এখান থেকে এইভাবে সিস্টার স্পিন্ডেল ফাইবার সৃষ্টি হয়। স্পিন্ডেল ফাইবার ধীরে ধীরে কি স্পিন্ডেল ফাইবারগুলি তৈরি হয় শুরু হয় ধীরে ধীরে। তাহলে প্রোফেজ দশায় কী হয়, নিউক্লিয় পর্দা ডিস্ট্রয় হয় এবং কী হয় সেন্ট্রোজোমসগুলি অপর প্রান্তে মুভ করে। এছাড়া আর কী হয়, স্পিন্ডেল ফাইবার তৈরি হয় শুরু হয়। এখানে স্পিন্ডেল ফাইবার কিন্তু পুরোপুরি রূপে দেখা যায় না, জাস্ট তৈরি হয় শুরু হচ্ছে, সেটি স্পিন্ডেল ফাইবার তৈরি হয়। স্পিন্ডেল ফাইবার তৈরি হওয়া শুরু হয় এই স্টেজে প্রোফেজে। তাহলে প্রোফেজটা বুঝতে পারলো, প্রোফেজে কী হচ্ছে ধীরে ধীরে নিউক্লিয় পর্দা নষ্ট হচ্ছে এবং ক্রোমোজোমগুলি কী করতে চাইছে, বাইরে বেরোতে চাইছে। এই কারণে নিউক্লিয় পর্দাগুলি ধীরে ধীরে ধ্বংস হচ্ছে এবং কী হচ্ছে কি সেন্ট্রোজোমসগুলি একে অপরের প্রান্তে সেলের দু প্রান্তে মুভ করছে ধীরে ধীরে এবং মুভ করতে করতে কী করছে, স্পিন্ডেল ফাইবার তৈরি করছে। এরপরে স্পিন্ডেল ফাইবার তো তৈরি করলো, এরপরে কাজ কি, এরপরে হচ্ছে গিয়ে মেটাফেজ। প্রোফেজে ঠিক এইরকম দেখতে হয়। এবারে মেটাফেজে কী হবে, মেটাফেজে সেলটি কী হবে, মেটাফেজে কী হলো, প্রোফেজে তো নিউক্লিয় পর্দা তো নষ্ট হয়ে গেছে, তাহলে এখানে আমি আর নিউক্লিয়াস দেখতে পাবো না, কারণ নিউক্লিয়াস পর্দাই নেই, আর নিউক্লিয়াস কেন দেখতে পাবো। তো নিউক্লিয় পর্দা নষ্ট হয়ে গেল আর নিউক্লিয়াস এখানে দেখা যাবে না। তাহলে কী হবে, নিউক্লিয়াস দেখা যাবে না আর ক্রোমোজোমগুলি কী হবে, কোষের বাইরে বেরিয়ে আসবে। কোষের বাইরে না, সরি, নিউক্লিয়াসের বাইরে, কারণ নিউক্লিয়াসটাই নষ্ট হয়ে গেল। তো ক্রোমোজোমগুলি বাইরে বেরিয়ে এলো। তো ক্রোমোজোমগুলি বাইরে বেরিয়ে এলো এবং কী হলো, এইভাবে মাঝখানে একটি সরল রেখায় বেশ সুন্দর এইভাবে কী হলো, শুয়ে গেল। দিয়ে এই যে রেখাটা দেখছো, এটাকে কি বলছে, এটাকে বলছে হচ্ছে গিয়ে মেটাফেজিক প্লেট। এটাকে কি বলছে, মেটাফেজিক প্লেট। এবং কী হয়, দু সাইডে এখানে মুভ করছিল, সেন্ট্রোজোমসগুলি দু সাইডে সেলের দু প্রান্তে দুটি মুভ করছিল। তো মুভ করতে করতে কী হয়, দু প্রান্তে দুটি চলে আসে এবং এখান থেকে কী হচ্ছিল, স্পিন্ডেল ফাইবার তৈরি হচ্ছিল। স্পিন্ডেল ফাইবারগুলো তৈরি হতে তো বেশ বড় হয়ে যায়। তো এইভাবে স্পিন্ডেল ফাইবারগুলো কী হলো, তৈরি হলো। এবং স্পিন্ডেল ফাইবারগুলো, তাহলে এটি কি স্পিন্ডেল ফাইবার।
স্পিন্ডেল ফাইবার তৈরি হলো এবং কী হলো, ক্রোমোজোমগুলি মাঝখানে এইভাবে শুয়ে গেল এবং সেন্ট্রোজোমসের মাধ্যমে যে স্পিন্ডেল ফাইবার তৈরি হয়েছিল সেগুলো কী হলো, ক্রোমোজোমের সাথে কানেক্ট হলো এবং কী হলো, দু সাইডে কানেক্ট হয়ে দুজন দুদিকে টানতে থাকলো। এবং যে এই যে যুক্ত হচ্ছে, এটা কিন্তু সেন্ট্রোজোমসের সাথে যুক্ত হচ্ছে নি, সেন্টিওলের সাথে যুক্ত হচ্ছে না। এটা হচ্ছে গিয়ে এখানে এরকম একটা স্পেস আছে, ক্রোমোজোমে একটা এরকম একটি স্পেস আছে, তো সেই স্পেজে যুক্ত হয়, সেই স্পেজে যে করে যুক্ত হয়, এই স্পেজে যে করে স্পিন্ডেল ফাইবারগুলি যুক্ত হয়। এই স্পেসটিকে কি বলছে, এই স্পেসটিকে বলছে কাইনেটোকোর। এই স্পেসটিকে কি বলছে, এই স্পেসটিকে বলছে কাইনেটোকোর। একে কি বলছে, কোর মানে ছোট স্থান, কাইনেটোকোর অর্থাৎ সেন্ট্রোজোমের যে উপরে যে সেন্টিওলের যে উপরে ছোট পেজ থাকে যেখানে স্পিন্ডেল ফাইবার যুক্ত হয় সেটাকে বলছে কাইনেটোকোর। তো তাহলে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে কি সেন্ট্রোজোমস থেকে যে স্পিন্ডেল ফাইবার তৈরি হয়েছিল সেটি সম্পূর্ণ হয়ে যায় এবং সেন্ট্রোজোমসগুলি দুপান্তে চলে আসে এবং ক্রোমোজোমগুলি কী হয়, যেহেতু নিউক্লিয় পর্দা ডিস্ট্রয় হয়ে গেছে সেটি একটি বেশ কোষের মাঝখানে সরলরেখায় বেশ সুন্দর সজ্জিত হয়ে যায় এবং সেন্ট্রোজোমস থেকে যে স্পিন্ডেল ফাইবার তৈরি হয়েছিল সেগুলি কী করে দুজন দুদিকে টানতে থাকে। যেরকম ধরো একটি দড়ি টানাটানি খেলা হচ্ছে, তো দড়ি টানাটানির ক্ষেত্রে মাঝখানে কোনো কিছু একটা বেঁধে দিল, তো ধরো এরকম পেন দুটো এরকম পেন দুটিকে রেখে করে দড়ির মাঝখানে রেখে করে কী করলাম, দড়িটাকে বেঁধে দিয়ে দুজন দুদিকে দাঁড়ালে তোমরা বন্ধুরা এবং দুজন দুদিকে টানাটানি করলে, তো যখন টানাটানি করবে তখন কী হবে, দড়িটি মাঝখান থেকে ছিঁড়ে যাবে। ঠিক সেই রকমই কী হচ্ছে, ক্রোমোজোমগুলিকে মাঝখানে রেখে কী হচ্ছে, মনে করো এই সেন্টিওল হচ্ছে গিয়ে তুমি এবং তোমার বন্ধু দুদিকে যে দুটো সেন্ট্রোজোম আছে, দুজন ব্যক্তি দাঁড়িয়েছে, তারা কি করছে, মাঝখানে দুটো পেন অর্থাৎ ক্রোমোজোমকে বেঁধে রেখেছে, দিয়ে কি করছে, দড়ি দিয়ে টানছে। এখানে দড়ি হচ্ছে গিয়ে স্পিন্ডেল ফাইবার কিসের কাজ করছে, দড়ির কাজ করছে। তো দড়ি দিয়ে এরকম দুজন টানছো মাঝখানে কোনো কিছু বেঁধে, তাহলে সেটি কী হবে, তখন ছিঁড়ে যাবে, তখন কী হবে, একটি বাহু কী হবে, একটিভাবে উপর দিকে চলে যাবে, একটি বাহু নিচের দিকে চলে আসবে, দড়িটি মাঝখান থেকে ছেড়ে যাবে। সেই রকমই হচ্ছে গিয়ে স্পিন্ডেল ফাইবার এরকম টানাটানি করে। এই স্টেজে কী হয়, মেটাফেজিক স্টেজে এই টানাটানির কাজটাই হয়। মানে তোমরা দুজন, এটাও তো একটা লম্বা প্রসেস, একটা দড়ি, একটা মোটা শক্ত দড়ি, তোমরা দু বন্ধু দুদিকে থেকে করে টানাটানি করছো। এই টানাটানির প্রসেসটা কোথায় দেখা যায়, এই টানাটানির প্রসেসটাই দেখা যায় মেটাফেজে। বোঝা গেল? তো মেটাফেজে কী হয়, মেটাফেজ হচ্ছে ক্রোমোজোমকে মূলত দুদিক থেকে দুজন সেন্ট্রোজোমস কী হয়, টানাটানি হয়। এবং স্পিন্ডেল ফাইবারটা কী দিয়ে তৈরি হয়, স্পিন্ডেল ফাইবার কিন্তু মাইক্রোটিবিউল দিয়ে তৈরি হয়। স্পিন্ডেল ফাইবার কী দিয়ে তৈরি হয়, স্পিন্ডেল ফাইবার মাইক্রোটিবিউল দিয়ে তৈরি। তোমাদের যখন সেল অর্গানালিস যখন আমরা পড়ছিলাম তখন আমরা দেখেছিলাম যে সেন্ট্রোজোমস যে অর্গানালিসটি আছে সেটি কী দিয়ে তৈরি, সেন্ট্রোজোমস কী দিয়ে তৈরি, সেন্ট্রোজোমস সেন্টিওল দিয়ে তৈরি। তো সেন্টিওলের যখন আমরা স্ট্রাকচার দেখি তখন আমরা দেখেছিলাম যে সেটি অনেকগুলি মাইক্রোটিবিউলার বান্ডিল অর্থাৎ অনেকগুলি মাইক্রোটিবিউল একসাথে যুক্ত হয়ে সেন্টিওল তৈরি করেছিল। তো সেই মনে করো, তো সেই সেন্টিওল থেকেই যখন স্পিন্ডেল ফাইবার তৈরি হবে স্বাভাবিকভাবে সে কি ছড়াবে, সে হচ্ছে সেখান থেকে মাইক্রোটিবিউলই নির্গত হবে। তাহলে স্পিন্ডেল ফাইবার কী দিয়ে তৈরি, মাইক্রোটিবিউল। মনে করো একটা সুতো, তোমরা ঘুড়ি ওড়াচ্ছ, তো একটি সুতো কী হবে, লাটাইতে যখন বাঁধা আছে, তাহলে তোমরা যখন ঘুড়িটা যখন ওড়াবে তখন কি করবে, সেই সুতো ছাড়বে। এবার সুতোটা যেই সুতোটা তোমরা ছাড়ছো সেটি কী দিয়ে তৈরি, কার্পাস দিয়ে তৈরি। তো কার্পাস দিয়ে যখন তৈরি হচ্ছে তাহলে আমরা বলতে পারি যে সুতোটা আমরা ছেড়েছি ঘুড়ি ঘোরানোর জন্য, সেটা কার্পাস দিয়ে তৈরি, কারণ সুতোটাই তো কার্পাস দিয়ে তৈরি, তাই না? তো যখন সেন্ট্রোজোমস থেকে যখন স্পিন্ডেল ফাইবার উৎপন্ন হচ্ছে, তো সেন্ট্রোজোমসটাই তো তোমার দিয়ে তৈরি, মাইক্রোটিবিউল দিয়ে তৈরি, তাহলে স্পিন্ডেল ফাইবারও মাইক্রোটিবিউল দিয়ে তৈরি হবে, একটা নর্মাল কথা। তো মেটাফেজিক স্টেজে তাহলে কী হলো, মেটাফেজিক স্টেজে হচ্ছে কি ক্রোমোজোম দুটি মাঝখানে থেকে টানাটানি হচ্ছে তাকে মাঝখান থেকে ভাঙার জন্য।
ক্রোমোজোম সম্পর্কে ডিটেলে স্টাডি করার জন্য মেটাফেজিক স্টেজ হচ্ছে কি সব থেকে ভালো একটি স্টেজ, কারণ এখানে ক্রোমোজোমগুলো পুরোপুরি স্পষ্টভাবে দেখা যায়। এরপরে হচ্ছে কি অ্যানাফেজ। আমরা মেটাফেজিক স্টেজে কী দেখলাম যে মাঝখানে ক্রোমোজোমগুলিকে রেখে সেন্ট্রোজোমস দুটি কী হচ্ছে স্পিন্ডেল ফাইবারের দ্বারা দুদিকে টানছে। তো দুজন যখন দুদিকে টানবে এটা আমরা মেটাফিজিক্স স্টেজে আমরা এরকম ঠিক দেখেছিলাম এর অবস্থানটা। তো দুজন যখন দুদিকে টানবে তখন কি হবে, তখন হচ্ছে কি মাঝখান থেকে ছিঁড়ে যাবে। সরি, এরকম এইভাবে ছিঁড়ে যাবে, এরকম হচ্ছে গিয়ে ছিঁড়ে যাবে ক্রোমোজোমগুলি মাঝখান থেকে। এবার ক্রোমোজোমগুলো যখন মাঝখান থেকে ছিঁড়ে গেল, এটি কী ছিল, এটি হচ্ছে গিয়ে একটা ক্রোমোজোম কিন্তু একে অপরের সিস্টার ক্রোমাটিড। কারণ এদের একটি সেন্টিওল ছিল, এই কারণে কি ছিল, এরা একটাই ক্রোমোজোম। কিন্তু এরা যখন ছিঁড়ে গেল, অর্থাৎ মাঝখান থেকে আলাদা হয়ে গেল এবং কী হলো, এদের সেন্টিওলও আলাদা হয়ে গেল, তখন কী হলো, এরা আলাদা ক্রোমোজোম হয়ে গেল। ঠিক যেরকম একটু আগে আমরা উদাহরণ দিয়ে পড়লাম যে দুই বোন যখন বিয়ে হয়ে গেল, তারা কী হলো, আলাদা বাড়িতে চলে গেল, অর্থাৎ তাদের বাড়ি আলাদা হয়ে গেল। তখন কী বললো, আমার বাড়ি এটা, তোমার বাড়ি সেটা, তাদের বাড়ি আলাদা হয়ে গেল। ঠিক সেই রকমই এরা যখন আলাদা হয়ে গেল, তখন কী হলো, এরা আলাদা ক্রোমোজোম হয়ে গেল। কিন্তু যখন একসাথে সেন্টিওল যখন একই ছিল, তখন কী হলো, একটাই ক্রোমোজোম ছিল। তো এটি হচ্ছে কি অ্যানাফেজ স্টেজে কী হবে, তাহলে সেন্ট্রোজোমসগুলি মাঝখান থেকে আলাদা হয়ে যাবে এবং এরকম আলাদা চারটি সেন্ট্রোজোমস তৈরি হবে এখানে। তাহলে কী হবে, এখানে হচ্ছে কি সেন্ট্রোজোমসগুলো আলাদা হয়ে যাবে। আর কী হবে, আর হচ্ছে কি স্পিন্ডেল ফাইবারগুলি ধীরে ধীরে অবলুপ্ত হতে শুরু করবে। স্পিন্ডেল ফাইবারগুলি যেগুলি তৈরি হয়েছিল সেগুলি কী হবে, সেগুলো ধীরে ধীরে অবলুপ্ত হবে। এবার হচ্ছে কি অ্যানাফেজ, টেলোফেজে কী হবে, টেলোফেজে হচ্ছে গিয়ে সেন্ট্রোজোমসগুলো তো আলাদা হয়ে গেল, এবার সেন্ট্রোজোমসগুলো কী হবে, আবার পুনরায় নিজের আলাদা দুটো নিউক্লিয়াসের মধ্যে চলে যাবে এবং আবার আলাদা দেখো হলো না, এখানেও দুটো ক্রোমোজোম, এখানেও দুটো ক্রোমোজোম। তো কীভাবে তৈরি হলো, প্রথমে র্যাপ্লিকেশন হলো, র্যাপ্লিকেশনের মাধ্যমে দুটো সিস্টার ক্রোমাটিড তৈরি হলো। দেন সিস্টার ক্রোমাটিড দুটো কী হলো, স্পিন্ডেল ফাইবারের মাধ্যমে দুটো আলাদা হলো এবং দেখো দুটো ক্রোমোজোম থেকে চারটা ক্রোমোজোমের তৈরি হলো। তো এটি হচ্ছে কি টেলোফেজ দশায় হবে, টেলোফেজ। তাহলে টেলোফেজে কী হবে, টেলোফেজে হচ্ছে কি নিউক্লিয় পর্দা তৈরি হবে, দুটো আলাদা নিউক্লিয় পর্দা তৈরি হবে এবং ক্রোমোজোমগুলি কী হবে, ক্রোমোজোমের মধ্যে কী ছিল, ক্রোমোজোমগুলি কী দ্বারা তৈরি, ডিএনএ দ্বারা তৈরি। এভাবে ডিএনএগুলি কী হয়, ঘন হয়ে কাছাকাছি এসে হচ্ছে গিয়ে ডিএনএ তৈরি হয়। তো ডিএনএগুলি কী হবে, ধীরে ধীরে আস্তে আস্তে খুলবে, ডিএনএগুলো আস্তে আস্তে খুলবে এবং যেহেতু তার একটা সুরক্ষিত জায়গায় চলে এলো, তাহলে কী হবে, ধীরে ধীরে সে খুলে করে
ধীরে ধীরে খুলবে এবং খুলে করে কী করবে, চারদিকে ছড়িয়ে ছিটে থাকবে। যেরকম ধরো তুমি বাইরে কোথাও ট্যুরে গেছো, তুমি যখন ট্যুরে যাবে তখন কি করবে, তোমার জিনিসগুলো সাধারণত কী করবে, গুছিয়ে রাখার চেষ্টা করবে একটা ব্যাগের মধ্যে প্যাকিং করে। কিন্তু যখন তুমি তার বাড়ির মধ্যে চলে এসেছো তখন তোমার জিনিসগুলো কী করবে, এদিক সেদিক ছড়িয়ে ছিটে রাখবে। তোমার তার নিশ্চয়ই একটা ব্যাগের মধ্যে গুছিয়ে রাখবে না, যখন বাড়ির মধ্যে থাকবে চারদিকে ছড়িয়ে ছিটে জিনিসগুলো রাখবে। কিন্তু যখন বাইরে কোথাও ট্যুরে বা কোথাও গেছো তখন কী করবে, একটি ব্যাগের মধ্যে গুছিয়ে রাখবে। ঠিক সেই রকমই সেন্টোজোমসগুলি যখন বাইরে গেছিলো কোষ বিভাজনের জন্য, নিউক্লিয় পর্দা নষ্ট হয়ে গেছিলো, তখন কী হবে, তখন ডিএনএগুলি কী হয়েছিল, কাছাকাছি বেশ সুন্দর প্যাকিং হয়ে ক্রোমোজোমের মধ্যে ছিল। ক্রোমোজোম অ্যাকচুয়ালি বলতে গেলে ডিএনএর প্যাকিং রূপকেই বলছে ক্রোমোজোম, ডিএনএ প্যাকিং হওয়াটাই গিয়ে বলছে ক্রোমোজোম। তো ডিএনএ যখন কাছাকাছি হয়ে করে এইভাবে যাচ্ছে, তো সুন্দরভাবে গুছিয়ে যাচ্ছে, তো সেটাকে ক্রোমোজোম বলছে, তাহলে তো ডিএনএ প্যাকিং রূপকেই বলছে ক্রোমোজোম, তাই না? তো এটি কী হবে, ধীরে ধীরে আস্তে আস্তে ক্রোমোজোমগুলি খুলবে এবং ডিএনএগুলি কী হবে, ধীরে ধীরে ছড়াবে। তো এটি হচ্ছে টেলোফেজে হচ্ছে কী হবে, নতুন দুটি আলাদা আলাদা নিউক্লিয় পর্দা তৈরি হবে, ডিএনএগুলি আস্তে আস্তে খুলবে এবং আস্তে আস্তে ছড়াবে। তো ক্যারিওকাইনেসিস হয়ে গেল, অর্থাৎ ক্যারিওকাইনেসিসে কী হলো, দুটো আলাদা আলাদা কী হলো, ক্রোমোজোম নিউক্লিয়াস তৈরি হলো। তাহলে ক্যারিওকাইনেসিসটা আমরা আরেকবার দেখে নিই। এটা নিউক্লিয় পর্দা ডিস্ট্রয় হচ্ছে এবং কি হচ্ছে, এবং হচ্ছে কি এখানে সিস্টার ক্রোমাটিড তৈরি হচ্ছে। সিস্টার ক্রোমাটিড তৈরি হচ্ছে এবং কি হচ্ছে, এবং হচ্ছে কি সেন্ট্রিওলগুলি থেকে স্পিন্ডেল ফাইবার বেরোতে শুরু করছে এবং দুদিকে দুটি সরছে ধীরে ধীরে, তাই না? তো এটি হচ্ছে কি প্রোফেজের পর আমরা মেটাফেজিক স্টেজে চলে। মেটাফেজিক স্টেজে কী হয়, দুটো যে ক্রোমোজোম আছে সেগুলি কী হয়, সেগুলি সেন্ট্রোজোমস কী করে, দুদিকে দুটোকে টানে। অর্থাৎ কী হবে, সেন্ট্রোজোমস কী করে, দুজন দিকে টানে। নেক্সট কী হবে, অ্যানাফেজিক স্টেজে সিস্টার ক্রোমাটিডগুলি আলাদা হয়ে আলাদা ক্রোমোজোম তৈরি হবে। কেন আলাদা ক্রোমোজোম হবে, কেননা এদের সেন্ট্রিওল আলাদা হয়ে গেছে। নেক্সট কী হবে, নেক্সট হচ্ছে গিয়ে দুটো আলাদা নিউক্লিয়াস তৈরি হয়ে যাবে। দুটো আলাদা নিউক্লিয়াস তৈরি হয়ে যাবে এবং তাদের মধ্যে ক্রোমোজোম সেম পরিমাণে ডিভাইড হয়ে যাবে। তাহলে এটি কি, এটি হচ্ছে কি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, এরপরে এটা কি, এটা হচ্ছে কি টেলোফেজ। তোমরা ছবিটা এঁকে নাও এবং হচ্ছে কি তোমরা নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছ। ছবি ছাড়া এখানে কিন্তু বুঝতে পারবে না সাধারণত। তো ক্যারিওকাইনেসিস হয়ে গেল, অর্থাৎ নিউক্লিয়াস আমাদের বিভাজন হয়ে গেল। তো এতক্ষণ আমরা কি দেখেছিলাম, আমরা ইন্টারফেজে দেখেছিলাম সমস্ত কোষ, আর যে বাকি কোষীয় অর্গানগুলি আছে অর্থাৎ সেল অর্গানালিসগুলি অলমোস্ট সব ডিভিশন হয়ে গেছে। মেন যে পার্ট সেলে অলমোস্ট সবগুলো কপি হয়ে গেছে। এবার হচ্ছে কি মেন যে কোষ বিভাজনের পার্ট, তো মেন কোষ বিভাজনের পার্টের মধ্যে
মেন কোষ বিভাজনের মধ্যে সবথেকে কোষ বিভাজন অর্থাৎ কোষের সবথেকে ইম্পর্টেন্ট অর্গানালিস কি? নিউক্লিয়াস। তো সেই নিউক্লিয়াসটাও বিভাজন হয়ে গেছে। তো এরপরে আর কি বাকি আছে? সমস্ত কিছু হয়ে গেছে, আর শুধুমাত্র সাইটোপ্লাজমটা বিভাজিত হতে বাকি আছে। তাহলে এরপরে আমরা লাস্ট স্টেপ আমরা কি দেখেছিলাম? সাইটোকাইনেসিস। তো সাইটোকাইনেসিসে কী হবে? সমস্ত কিছু অলমোস্ট বিভাজন হয়ে গেছে। এরপরে কী হবে? সেল। আমরা এর আগের স্টেজে কী দেখলাম? এইরকম সেলের অবস্থানটা কীরকম দেখলাম, ঠিক এইরকম সেলের অবস্থানটা দেখলাম। এরপরে এখানে যে মাঝখানে যে তরল পদার্থটা থাকছে সেটাকে কী বলছে? সেটাকে সাইটোপ্লাজম বলছে। তো এরপরে কী হবে? এভাবে পর্দাটি ধীরে ধীরে ভিতর দিকে ঢুকবে এবং কী হবে? আলাদা আলাদাভাবে বিভাজন হয়ে যাবে। তো প্রাণী সেলের ক্ষেত্রে তো কোষ পর্দা থাকে, এই কারণে ইজিলি বিভাজন হয়ে যায়। কিন্তু এর ক্ষেত্রে কী হবে? উদ্ভিদ সেলের ক্ষেত্রে কোষ প্রাচীর, তার ভিতরে কোষ পর্দা থাকে। তাহলে কোষ পর্দাতে ইজিলি বিভাজন হয়ে যাবে। তো প্রাণী সেলের ক্ষেত্রে তো ইজিলি বিভাজন হয়ে যাবে, কোনো অসুবিধাই নেই। কারণ কোষ পর্দা ছাড়া পর্দা বিভাজন হতে খুব একটা অসুবিধা হয় না। কারণ তোমরা যখন দেখবে একটা তাঁবু যখন কোথাও খাটানো হয়, তো সেখানে যখন বেশি বায়ু ঢুকে যায় তখন কী হবে? তখন সেটা ভিতর দিকে ঢুকে যায়। ঠিক সেই রকমই সেল পর্দা কী হবে? কোষ পর্দা অতিরিক্ত লম্বা হয়ে যাওয়ার জন্য, অতিরিক্ত বড় হয়ে যাওয়ার জন্য আঁকিতে ইজিলি সেটা বিভাজন হয়ে যাবে, মাঝখানে ঢুকে যাবে। কিন্তু যখন আমরা এর কথা ধরবো, উদ্ভিদ প্ল্যান্ট সেলের ক্ষেত্রে দেখব, সেটা কী হয়েছে? সেটা তো কোষ প্রাচীর দ্বারা ঘেরা। কোষ প্রাচীরটা এত সহজে ভাঙবে না, তাই না? প্রাচীর তোমাদের যে বাড়িটা তৈরি প্রাচীর দিয়ে তৈরি, তো বাতাসে কি সেটা কি ভিতর দিকে ঢুকে যায়? বা কোনো কিছু হঠাৎ কি সেটা কি ভেঙে যায়? হঠাৎ ভাঙে না, সেই রকমই। তো এক্ষেত্রে কী হবে? এটি হচ্ছে কি বাইরে যে লাল রঙে দেখতে পাচ্ছ, এটা মনে করো কোষ প্রাচীর, এবং ভিতরে যে কালো সেটা হচ্ছে কোষ পর্দা। উদ্ভিদ কোষে কিন্তু কোষ প্রাচীর এবং কোষ পর্দা উভয়ই থাকে, বোধ থাকে। তো এটি কী হবে? এটি মাঝখান থেকে ডিভাইডেড হয়ে যাবে, এরকম মাঝখান থেকে ডিভাইড হয়ে যাবে ইজিলি, কারণ এটা কোষ পর্দা ডিভাইড হয়ে গেল। এবার কোষ প্রাচীরটা কী হবে? পর্দা তো ডিভিশন হয়ে গেল, কিন্তু পর্দা ডিভিশন হয়ে গেল তো দুটো সেল হয়ে গেল না। প্রাচীরটা কী হবে? প্রাচীরের জন্য মাঝখানে কী হবে? এরকম ছোটো ছোটো দানার মতো, কণার মতো কিছু সৃষ্টি হবে। প্রথমে এরকম সৃষ্টি হবে, দেন এরকম প্লেটের মতো তৈরি হবে। তো এটাকে কি বলছে? এটাকে বলছে সেল প্লেট। তো সেল প্লেট থেকে পরবর্তীকালে কী হবে? সেল প্লেটটি এরকম এরকম হয়ে যাবে দুটোর মধ্যে মাঝখানে। দেন কী হবে? দেন হচ্ছে গিয়ে সেল প্লেট তো তৈরি হয়ে গেল, এটিকে কী বলছে? সেল প্লেট। সেল প্লেট তো তৈরি হয়ে গেল। সেল প্লেটের কিন্তু এটা তো তবুও তো দেখো একটি দেয়াল দুটি কোষ শেয়ার করছে, এটা কীভাবে হয়? আর কোষ তো আমাকে তো দেয়াল আলাদা করতেই হবে। তো এখানে কী হবে? এখানে ধীরে ধীরে আলাদা করে কোষ সৃষ্টি হতে থাকবে, এরকম ধীরে ধীরে কোষ সৃষ্টি হতে থাকবে এবং এটি পুরোপুরি কভার করবে। তো এই যে ধীরে ধীরে সৃষ্টি হচ্ছে, এটাকে কী বলছে? এটা কী বলছে? ফাইকোপ্লাস্ট। কী বলছে? ফাইকোপ্লাস্ট। তো অলমোস্ট সেল ডিভিশন হয়ে গেল, কমপ্লিট। তো সেল ডিভিশন আজকে আমরা মাইটোসিস সেল ডিভিশনটা কমপ্লিট করলাম। এবারে কিছু কোশ্চেন। এবার সেল ডিভিশনের মধ্যে আমরা যদি বলি যে সেল ডিভিশনের মধ্যে সবথেকে বড় অর্থাৎ সবথেকে লম্বা প্রসেস কোনটি? সেটা হচ্ছে প্রোফেজ। প্রোফেজ হচ্ছে সবথেকে লম্বা প্রসেস, সবথেকে লম্বা অর্থাৎ দীর্ঘতম প্রক্রিয়া কোনটি? সেটি হচ্ছে প্রোফেজ। এবং সবথেকে আমরা যদি বলি সবথেকে ক্ষুদ্রতম এবং সবথেকে ক্ষুদ্রতম, তাহলে কি হবে? তাহলে হবে সাইটোকাইনেসিস। তো প্রোফেজ কারণ দেখো
এম ফেজ অর্থাৎ এম ফেজেই তো মেনলি সেল ডিভিশনটা হচ্ছে, তাই না? ইন্টারফেজে তো সেল ডিভিশন হচ্ছে না, ইন্টারফেজে তো সেল প্রিপারেশান করছে, ইন্টারফেজে তো সেল প্রিপারেশান করছে। আমি যদি বলি যে তোমাদের যে পরীক্ষায় বসেছে, তো পরীক্ষার ক্ষেত্রে সবথেকে লম্বা প্রসেস কোনটা, অর্থাৎ লম্বা টাইম কোনটা, না হচ্ছে কি তোমাদের যে বড় বড় কোশ্চেন লেখো, অর্থাৎ বড় মার্কের যে কোশ্চেন 5 নাম্বার 10 নাম্বার 15 মার্কের 20 মার্কের যে কোশ্চেন লেখো, তো সেই ক্ষেত্রে সেটি হচ্ছে বড় প্রসেস, সেটি শেষ করাটাই মেন ব্যাপার, কারণ সেটিই তো হচ্ছে কি তোমার সবথেকে বড় প্রসেস, তাই না? সেরকমই সবথেকে লম্বা প্রসেস কোনটি, সেটি হচ্ছে কি প্রোফেজ, আর হচ্ছে কি সবথেকে ক্ষুদ্রতম হচ্ছে কি সাইটোকাইনেসিস। আর সাইটোকাইনেসিস বা অপশানে যদি অ্যানাফেজ থাকে অ্যানাফেজও করতে পারো, অপশান অনুযায়ী করবে অ্যানাফেজ। ঠিক আছে, তো আজকে আমরা মাইটোসিস সেল ডিভিশনটা শেষ করলাম। এরপরের দিন আমরা মিওসিস সেল ডিভিশন দেখব। তো ধন্যবাদ। কথা বলেছি।